শুভ সকাল ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কোভিড-19 এর এই পরিস্থিতিতে আমাদের ঘরে বসে ক্লাস করতে হচ্ছে। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পাঠ 1 আজ তোমাদের ক্লাস নিব। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বাংলা ইউরোপীয়দের আগমন ও উপনিবেশিক শাসনের পটভূমি। তোমরা অবশ্যই কেউ কেউ জানো, আগে আমাদের এখানে ইংরেজদের শাসন ছিল। ইংরেজরা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আমাদের এদেশে আসে। পরে তারা বিভিন্ন প্রতিযোগিতায় নামে। 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা এদেশে ক্ষমতা দখল করে এবং তারা দীর্ঘদিন অর্থাৎ 1947 সাল পর্যন্ত এই দেশ শাসন করে। তারা যে দীর্ঘদিন এই দেশকে শাসন করেছিল কি বলে জানো? একে বলে উপনিবেশিক শাসন। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই শাসন আমলকে উপনিবেশিক যুগ বলা। এই সময় ইংরেজরা এদেশের মানুষের উপর বা এদেশের অর্থনীতির উপর বিভিন্নভাবে ক্ষমতা জাহির করে। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগতরা আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছে। 3য় শতকে উত্তরাংশ দখল করে নেয় ভারতের মৌর্য সম্রাট অশোক। সে সময় পুণ্ড্রনগর হয় মৌর্যদের প্রদেশ। মৌর্যদের পরে ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। 4 শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। প্রায় 400 বছর বাংলাকে শাসন করে বাঙালি পাল রাজারা। পালদের পতনের পর 11 শতকে শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। এই সময়ের মধ্যে বাংলার 3টি অংশে দিল্লির মুসলিম সুলতানদের 3টি প্রদেশে বিভাগ প্রতিষ্ঠিত হয়।
এই বিভাগগুলো উত্তর বাংলার লক্ষ্ণৌ, পশ্চিম বাংলার সাতগাঁও, পূর্ব বাংলার সোনারগাঁও নামে পরিচিত ছিল। ভারতে মোগলরা আবার সংগঠিত হয় এবং রাজমহলের যুগে আফগানদের পরাজিত করে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করে। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পতনের মধ্য দিয়ে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। তাহলে শিক্ষার্থীরা, আমাদের এবার প্রশ্ন থাকবে, উপনিবেশিক শাসন বলতে কি বুঝো? তোমরা বলতে পারবে উপনিবেশিক শাসন বলতে কি বুঝো? তোমরা সবাই এই প্রশ্নটা লেখো। তাহলে আজকে আমরা শিখলাম উপনিবেশিক শাসন বলতে কি বোঝায়। এটা তোমরা খাতায় লিখে নাও এবং পরে ক্লাসে এটা মিলিয়ে নেবে। আমি উত্তর লিখে দিব, তোমরা এটা মিলিয়ে নেবে। আজকে আবারও বলছি, উপনিবেশিক শাসন কাকে বলে? বাংলার নবাব সিরাজদৌল্লাকে পরাজিত করে ইংরেজরা 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত দীর্ঘদিন এই দেশ শাসন করেছিল। এই শাসনকে বলা হয় উপনিবেশিক শাসন। পার্ট 2-তে দেখো বাংলা ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার। ইউরোপের কোনো কোনো দেশে খনিজ সম্পদের আবিষ্কার, সমুদ্রপথে বাণিজ্যের বিস্তার ও কারিগরি বাণিজ্যিক বিকাশের ফলে অর্থনীতি তেজ হয়ে উঠেছিল। এর ফলে 14 শতক থেকে ইউরোপের যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয়। তখন একদিকে তাদের অভ্যন্তরীণ অর্থনীতি ব্যবস্থা শক্তিশালী হতে শুরু করে, অন্যদিকে কাঁচামাল ও উৎপাদিত সামগ্রীর জন্য বাজারের সন্ধানও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। এর মধ্য দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতায় ক্ষেত্রে পরিণত হয়। ইউরোপের বিভিন্ন দেশ ক্রমান্বয়ে এই প্রতিযোগিতার সামিল হতে থাকে। এই লক্ষ্যে 17 শতকে একে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এদের অধিকাংশ লক্ষ্য ছিল ভারতবর্ষ। পুঁজির শক্তিশালী প্রভাব আর উন্নত কারিগরি জ্ঞানের সমন্বয় করে ক্রমে বিদেশি বণিকরা এদেশে স্থানীয় শ্রমিকদের খটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে। ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজ দেশে ইংরেজদের ভূমিকা প্রাধান্য। এছাড়া ফরাসি, ওলন্দাজ বাংলার কারখানা স্থাপন করে ব্যবসা। এর মাঝে ছাত্রছাত্রীরা তোমাদের বলেনি কোভিড-19 এই পরিস্থিতি থেকে আমাদেরকে সুস্থ জীবনে ফিরে আসতে হলে তোমরা অবশ্যই বাইরে যাবে, মাস্ক ব্যবহার করবে এবং বাইরে যে সেখান থেকে ফিরে হাত পরিষ্কার করবে সাবান ও স্যাবলন দিয়ে। আমরা আবার ফিরে আসি আমাদের পাঠে। এভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে ইউরোপীয় বণিকরা বাংলার স্থানীয় বাণিজ্য কেন্দ্র স্থাপন করে তারা বেশি লাভ সম্ভব। এদের মধ্যে বাংলা থেকে পুঁজি পাচার হতে থাকে। বাণিজ্যিক উদ্যোগে কৌশলের পারদর্শী হওয়ার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায় এবং তাদের উপর প্রাধান্য লাভ করে। ইংরেজ কোম্পানির ক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি পায় ব্রিটিশ সম্রাট ফারুক হোসিয়ারের কাছ থেকে বাংলার বিনা শুল্কে বাণিজ্য সহ আরো একাধিক উল্লেখযোগ্য বাণিজ্যিক সুবিধা প্রাপ্তি। পলাশী যুদ্ধের আগে এবং মির্জাফর ও মীর কাসিমের আমলে বাংলা প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। এই সম্পদের প্রাচুর্যের কথা স্বয়ং ক্লাইভ ইংল্যান্ডের পার্লামেন্টে সবিষয়ে উল্লেখ করেছিলেন। এই পাঠ থেকে আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, দেখো লিখে নাও সবাই খাতায়। আশা করি তোমরা সবাই
এটা খাতায় লিখে নিয়েছো এবং আমি পরবর্তী ক্লাসে তোমাদের উত্তরটা লিখে দেবো, তোমরা মিলিয়ে নেবে। বাংলায় পরবর্তী পাঠ, বাংলার উপনিবেশিক শক্তির বিজয়। আগেই বলা হয়েছে যে ইংরেজরা ক্রমশ ক্ষমতাকাঙ্ক্ষী হয়ে উঠছে, ফলে বাংলার নবাবদের সাথে এদের ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়েছে। নবাব আলীবর্দী খান মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজদৌল্লা মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসে। এই সময় তার সামনে একদিকে ইংরেজ শক্তি ও হামলাকারী বর্গীদের সামলানোর কঠিন কাজ, পাশাপাশি বড়খালা ঘোষেটি বেগম ও সেনাপতি মির্জাফর আলী খানের মতো ঘনিষ্ঠ জনদের ষড়যন্ত্র মোকাবেলা। 1757 সালে 23শে জুন পলাশীর আম্বরকাননে পলাশী যুদ্ধে বাংলার বিহার উড়িষ্যার নবাবের পরাজয় হয় এবং তিনি নির্মম তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কোভিড-19 পরিস্থিতি থেকে আমাদেরকে বেঁচে উঠতে হলে আমাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আবারও বলছি, হাত ধুতে হবে এবং সাবধানে থাকতে হবে। এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করছি।